ডক্টর সলোকের স্ট্রোক হলো ঠিক তখনই যখন উনি আমাদের কিছু বলতে যাচ্ছিলেন। কাকতালীয়ই হবে অভিজিৎ। ডক্টর সালুকের স্ট্রোক হয়েছে, কেউ তো ওর ওপর হামলা করেনি। হ্যাঁ স্যার, ওই রোগীর অবস্থা এমনিতেই খারাপ ছিল, ডাক্তার বলেই দিয়েছিল। না, কোনো কাকতালীয় কিছু হয়নি। গন্ডগোল আছে, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। এসিপি স্যার, আমি বুঝতে পারছি যে এখন আপনি ওনার অবস্থা নিয়ে খুবই চিন্তিত রয়েছেন, কিন্তু আমাদের এক্ষুনি কিছু একটা করতেই হবে। যদি এই বোমটা ফাটে তো লক্ষাধিক মানুষের প্রাণ বিপন্ন হবে। আর আমরা ওখানে কার পর্যন্ত পৌঁছানোর আগেই আতঙ্কবাদী বোম নিয়ে চলে গেছে। অন্য কোনো রাস্তা খুঁজতে হবে। বোমটা যে জিনিসের মধ্যে রেখেছে না, সেটা খোঁজার জন্য। একটা উপায় আছে স্যার। কি? স্যার, ওই বোমটা যার মধ্যে রয়েছে, মানে বক্স বা কন্টেনার, ওটা ড্যামেজ স্যার, আর সেই জন্যই রেডিয়েশন লিক হয়েছে। তাই সবার প্রথমে ওই আতঙ্কবাদীরা ওই বক্সটাকে রিপেয়ার করাবে, যাতে রেডিয়েশনের জন্য তাদের সঙ্গীরা কেউ মারা না যায়। আর হ্যাঁ, ওনাদের দরকার হবে সীসা দিয়ে ওরা ওটাকে কভার করবে যাতে রেডিয়েশন লিকেজ না হয়। কিন্তু এটা তো কোনো সাধারণ লোকের কাজ নয়, এটা এক্সপার্টের কাজ। এমন অভিজ্ঞ কাউকে দরকার যে রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালস নিয়ে আগেও কাজ করেছে, যে সবই জানে এই ব্যাপারে। স্যার, ইনফরমারদের কাজে লাগিয়ে দিই। খোঁজ নিয়ে নিয়ে এমন কে কে আছে এই ব্ল্যাক মার্কেটে যারা এই ধরনের গুপ্ত কাজ করে। স্যার, আমি জানতে পেরেছি যে ভিকির লাশ পাওয়া গেছে এই গ্যারেজে। নাম খুব খারাপ ছিল স্যার ওর এই ব্যাপারে, আর মনে হয় যে এই কন্টেনার ওই বানিয়েছে। পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করেছে, কোল্ড ব্লাডেড মার্ডার। ওই আতঙ্কবাদী এসেছিল এখানে লেট কন্টেনার বানাতে, আর ওদের কাজ শেষ হয়ে যেতেই একে মেরে দিয়ে গেছে। দিনে দুপুরে একজন লোকের খুন হয়ে গেল। আচ্ছা, এটা কি করে সম্ভব যে কেউ কিছু দেখেনি, কেউ কিছু শোনেনি? খুন হতে তো কেউ দেখেনি, কিন্তু একজন সাক্ষী আছে যে সবার প্রথম লাশটাকে দেখেছে। ওনাকে ডাকুন তো। যতীন, ইনি সিআইডি অফিসার। যখন তুমি এই লাশটা দেখেছিলে তখন এর আশপাশে কি অন্য আর কাউকে দেখেছিলে তুমি? হ্যাঁ স্যার, দোকান থেকে বেরোতে আমি একটা লোককে দেখেছিলাম। আমি ওই সময় রাস্তার ওই দিকে ছিলাম। ওই লোকটা চলে যাওয়ার 5 মিনিট পর আমি ফেরত এলাম, যখন দেখলাম যে ভিকির লাশ এখানে পড়ে আছে। ওই লোকটার হাতে কি কোনো সুটকেস বা কিছু ছিল? হ্যাঁ স্যার, ছিল তো। আপনি কি করে জানলেন? নিশ্চয়ই ও খুন করেছে। ওর চেহারা মনে আছে তোমার? হ্যাঁ স্যার। স্কেচ বানাতে পারো? পারবো স্যার। গুড। পবন, পবন, এর আবার কি হলো? পবন ওঠ! নার্স, নার্স, তাড়াতাড়ি ডাক্তারকে ডাকো। জানি না কি হয়ে গেল, প্লিজ। ডক্টর, ডক্টর, কি হলো? ডাক্তারবাবু দেখুন না এর কি হয়ে গেছে। ও গড, এরও স্ট্রোক হয়েছে। এক কাজ করো, ডক্টর তারিকাকে ডাকো এক্ষুনি। এক কাজ করো, একে রুমে শিফট করো, চলো। ডক্টর তারিকা, ডক্টর তারিকা, ডক্টর তারিকা, আপনি শুনতে পাচ্ছেন? ডক্টর, ও মাই গড, এরও স্ট্রোক হয়ে গেছে। আমি তো বুঝতেই পারছি না হচ্ছেটা কি। একজনের পর একজনের স্ট্রোক হচ্ছে। ভেবে পাচ্ছি না 3টে সুস্থ মানুষের একই সময় স্ট্রোক আসলো কি করে। না 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 না, কিছু না কিছু গন্ডগোল তো নিশ্চয়ই আছে, কিছু গোলমাল আছে। কেউ আর্টিফিশিয়ালি স্ট্রোক কি করে করাতে পারে? ডক্টর সোমেশ, এটা রেডিয়েশনের কারণে নয় তো? না, রেডিয়েশন পয়জনিং এর জন্য স্ট্রোক হতে পারে না। আর ওই যে ওয়ার্ড বয় ছেলেটা, ও তো পেশেন্টের কাছে আসেইনি। ওই ওয়ার্ড বয়কে অজ্ঞান অবস্থা পেয়েছেন? হ্যাঁ। কোথায়? সাপ্লাই রুমে। সাপ্লাই রুম। পঙ্কজ, ফেডরিক, স্যার, সাপ্লাই রুমে কিচ্ছু পাওয়া যায়নি। যা কিছু আছে সেটা এখানেই আছে, যার জন্য সব ঘটেছে। ঠিক আছে, এই রুমটা খুব ভালো করে চেক করো, প্রতিটা কোণা ভালো করে দেখো। ফেডরিক, বেডের নিচে দেখো। মেডিকেল ইকুইপমেন্টের কোনো পার্ট? এটা তো আমি কখনো দেখিনি। এটা হসপিটালের ইকুইপমেন্টই না। তাহলে এটা কি হতে পারে? আমি কি ওটা দেখতে পারি? নিশ্চয়ই। স্যার, মনে হচ্ছে আমি এই ডিভাইসটা আগে দেখেছি। রাইট, স্পেশাল ফোর্সে এই ডিভাইসটার ব্যবহার হয়। ইফ আই এম নট রং, এটাকে নিউরাল ডিসরাপ্টার বলে। নিউরাল
ডিসরাপ্টার তার মানে? দেখুন, আমাদের শরীর তখনই কাজ করে যখন আমাদের মস্তিষ্ক বডিকে সিগন্যাল পাঠায়, যেমন ওঠা, বসা, খাওয়া দাওয়া অথবা কথা বলা। আর এই সিগন্যালগুলো আসে নিউরনসের মাধ্যমে। আর এই ডিভাইসটা মস্তিষ্ক আর শরীরের এই যোগাযোগ নষ্ট করে দেয়, ডিসরাপ্ট করে দেয়। আর যদি এমনটাই হয় তাহলে শরীর মস্তিষ্কের ইশারা বুঝতেই পারবে না, শরীর সম্পূর্ণ অসাড় হয়ে যাবে, মনে হবে যেন স্ট্রোক হয়েছে, কিন্তু আসলে ওটা স্ট্রোক নয়, এই ডিভাইসটার কারসাজি। ময়াঙ্ক, যদি এই ডিভাইস কেউ দূরে নিয়ে যায় তাহলে এর প্রভাব নষ্ট হয়ে যায়, একদমই। তাই তো? ফেডরিক, একটা কাজ করো, এই ডিভাইসটাকে দূরে নিয়ে যাও আর ডিস্ট্রয় করো, নষ্ট করে দাও এটাকে। ইয়েস স্যার। এর মানে হচ্ছে এরা তিনজনই ঠিক হয়ে যাবে। হ্যাঁ ডাক্তারবাবু, নিশ্চয়ই। কিন্তু আমরা যদি এটার সাথে আর কিছুক্ষণ থাকতাম তাহলে এর প্রভাব আমাদের ওপরেও পড়তো। আচ্ছা, এই জন্যই এটার প্রভাব সালুখে আর শালিকার ওপর হয়েছে। এর মানে হলো এর প্রভাব ওয়ার্ড বয়ের উপর এই জন্য হয়েছিল কারণ ও 1 ঘন্টা ওই ঘরে ছিল, যেটা এই ঘরের পাশে। এক্স্যাক্টলি ডাক্তারবাবু, যেহেতু আমরা এই ডিভাইসটা ডিস্ট্রয় করে দিয়েছি, এবার তিনজনে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। কিন্তু এই ডিভাইস এখানে রাখলো কে? সেই আতঙ্কবাদী গ্যাংয়েরই কেউ। সেই গ্যাং জানতো যে ডক্টর সালুখের কাছে কিছু ইনফরমেশন আছে, আর সেই জন্যই এই ডিভাইসটাকে এখানে সেট করে দিয়ে গিয়েছিল, যাতে সালুখের অবস্থা খারাপ হয়ে যায়। স্যার, স্টাফেদের কেউ, কারণ ওরা ছাড়া তো কেউ যাতায়াত করে না। নিশ্চয়ই সেই হসপিটালের কোনো স্টাফ যে এই কাজটা করেছে। না এসিপি স্যার, এরকম হতেই পারে না। এটাই হয়েছে ডক্টর সোমেশ, এটাই হয়েছে। আর একটা কথা শুনে রাখুন, যতক্ষণ না ওই অপরাধীকে আমরা ধরতে পারছি ততক্ষণ এই হসপিটাল থেকে কেউ, মানে আপনিও, এখান থেকে বাইরে যাবেন না। এই পুরো হসপিটালের সমস্ত ফ্লোরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ আমি এখন দেখতে চাই। স্যার, সমস্ত স্টাফেদের লিস্ট দেখা হয়ে গেছে, এখনো কিন্তু কিচ্ছু পাইনি। পাওয়া যাবে ফেডরিক, সিসিটিভি ফুটেজটা তো দেখছি, নিশ্চয়ই এখন কিছু পাওয়া যাবে। পুরবি, একটু পজ করো। কেন জানি না মনে হচ্ছে কোথায় যেন একে দেখেছি আমি, খুব চেনা চেনা লাগছে। কে হতে পারে? ইয়েস, এই দেখো, এই সেই লোক দয়া অভিজিৎ যার স্কেচ করিয়েছে, এই সেই ছেলেটা একজনকে খুন করার পরে ওই বোমওয়ালা সুটকেসটা নিয়ে গিয়েছিল। স্যার, এই নার্সটাকে, আর এরা কি কথা বলছে? সেটা তো আমি জানি না, তবে একটা কথা পরিষ্কার, এই হসপিটালের স্টাফদের মধ্যে যদি কেউ ওদের সঙ্গে যুক্ত থাকে সে হলো এই নার্স। স্যার, এর নাম তো পায়েল। পায়েল কোথায়? ডাকুন ওকে। সিস্টার, পায়েল কোথায়? ওকে এক্ষুনি এখানে ডাকো। পায়েলকে তো অনেকক্ষণ ধরেই দেখা যাচ্ছে না হসপিটালে। স্যার, পায়েল তো হসপিটালে নেই এখন। পায়েল হসপিটালে নেই মানে ও পালিয়েছে। আমি বলেছিলাম না ডক্টর সমেশ যে হসপিটালের কেউ আমাদের পারমিশন ছাড়া বাইরে যাবে না, তাহলে এই পায়েল গেল কি করে? স্যার, আমরা জানি না, আমরা ওই সময় সব দরজা বন্ধ করে দিয়েছিলাম, কেউ বাইরে যায়। কি কথা বলছেন আপনি? এই হসপিটাল থেকে বাইরে কোনো অ্যাম্বুলেন্স গেছিল কি? অ্যাম্বুলেন্স, হ্যাঁ, একটা ইমার্জেন্সি কেস ছিল, আধ ঘন্টা আগে একটা অ্যাম্বুলেন্স বাইরে গিয়েছিল। ব্যাস, পায়েল ওই অ্যাম্বুলেন্সেই আছে। ওই যে নার্স আছে পায়েল, ও তোমার সঙ্গে ছিল অ্যাম্বুলেন্সে? হ্যাঁ স্যার, ও বলছিল যে রুগীকে আনতে যাচ্ছিলাম ওটা ওর বন্ধু, তো চলে এলো আমার সাথে। এখন কোথায় আছে ও? ওর মাঝখানে কিছু কাজ মনে পড়ে গেল, ও নেমে গেল। মানে হসপিটাল থেকে বেরোনোর জন্য অ্যাম্বুলেন্সটাকে ব্যবহার করেছে। কোথায় কোথায় নেমেছিল? এই খাতিপুরা জংশনে স্যার। জায়গাটা আমি চিনি, নয় এখনই চলো। আরে দাদা শুনুন, এই মেয়েটাকে কি দেখেছিলে 1 ঘন্টা আগে এখানে? নার্সের ড্রেস পরেছিল। হ্যাঁ স্যার, আমি একে দেখেছি, আমার অটোতে এসেছিল। এই আধ ঘন্টা আগে ওকে 5 বাতি সিগন্যালের সামনে ছেড়েছি। থ্যাংক ইউ। ওই সিগন্যাল থেকে মেয়েটা কোথায় যেতে পারে? এই দেখো,
নিশ্চয়ই আশেপাশের কোথাও ভিড়ভাড় এলাকাতেই যাবে। এই বোম ফাটার পরে যাতে অনেক বেশি লোকের ক্ষতি হতে পারে। মল, পায়েলকে তো বাইরে কোথাও দেখতে পাচ্ছি না। ও আবার মলের ভিতরে ঢুকে যায়নি তো? মেন গেট দিয়ে তো মলের ভেতরে যেতে পারবে না, সিকিউরিটি চেকিং এ ধরা পড়বে ও। বোমের রেডিয়েশন 25 কিলোমিটার অবধি, এই মলের ভিতরেই রাখতে হবে তার কোনো মানে নেই। তাহলে হতে পারে ও এই বোম মলের আশেপাশে কোথাও লুকিয়ে রেখেছে। চেক করে দেখি। এর সাথে তো ওই লোকটাই আছে স্কেচের। এই বাইরে বেরো। এখানে অব্দি এসে গেছে, তাড়াতাড়ি চলো। বাইরে বেরো, তোদের খেলা শেষ। ব্যাগ দে। নিয়ে নাও। কিন্তু কোনো লাভ নেই, আমি বোম অ্যাক্টিভেট করে দিয়েছি। 1 ঘন্টার মধ্যে এই শহরটাও খতম হয়ে যাবে, আমরাও মরে যাব। অভিজিৎ, বোম তো অ্যাক্টিভেট করে দিয়েছে ওরা। শুধুমাত্র 1 ঘন্টা সময় আছে আমাদের। চলো শহর থেকে বাইরে যাই। ধরো এটা। শহর থেকে তো অনেক দূরে চলে এসেছি, কোথায় ফেলবো এবার এটাকে? কোনোভাবে যদি ডিফিউজ করা যেত। ইম্পসিবল অভিজিৎ, মানে হতে পারে, কিন্তু সময় লাগবে আর আমাদের কাছে সময় নেই। কিন্তু অভিজিৎ, আমি ভাবছিলাম কি এই কাজের জন্য আমাদের দুজনের যাওয়া খুব প্রয়োজন কি? যে কোনো একজন গেলেই তো হবে। হ্যাঁ ভাই, তুমি তো কথাটা ঠিকই বলেছো। বোমটা বেশি ভারীও নয়, হালকাই। আমি নিয়ে যাচ্ছি, গাড়িটা থামাও। আরে অভিজিৎ, আমি এটা বলছিলাম যে তুমি চলে যাও, আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা, আমি তোমায় একা যেতে দেবো? এটা হচ্ছে না বস। দেখো, আমার সামনে পেছনে কেউ নেই, আমার পেছনে কেউ কাঁদার নেই, কারো কিছু এসে যাবে না। আরে ভাই, আমার তো অনেক কেউ রয়েছে। আরে আমারও বা কে রয়েছে? আমার সামনেও কেউ নেই আর পিছনের কথা মনে নেই। কি বলছো ভাই? যদি তোমার কিছু হয়ে যায় না তো তাহলে সারিকাকে কি উত্তর দেবো আমি? এই দয়া, এই এটা কিন্তু একদমই ঠিক নয়। কাজের সময় কোনো মজা নয়। আমি মজা করছি না, ফোন করি ওকে। আরে না না না, একদমই না, একদমই না। ঠিক আছে, আমি মেনে নিচ্ছি। সরি। হ্যাঁ, তাহলে কিন্তু আমি বোম ছাড়বো না, ধরেই বসে থাকবো। আমরা দুজনে একসঙ্গে যাব, ব্যাস। তুমি কখনোই আমার কথা শুনবে না। কি হলো? মনে হচ্ছে টায়ারে কিছু প্রবলেম আছে। আরে এই পেছনের টায়ারটা একটু চেক করো। প্রবলেমটা এখনই হতে হলো? সাবধানে। এটা চিটিং! এটা চিটিং করলে তুমি, দয়া। এটা চিটিং। স্যার, ডক্টর সারিকা আর এই ওয়ার্ড বয় তো জ্ঞান ফিরে গেছে, কিন্তু ডক্টর সালুকের কেন জ্ঞান ফিরছে না স্যার? কারণ ডাক্তারবাবু ওই ডিভাইসটার সাথে অনেক বেশি সময় ছিলেন, তাই ওনার জ্ঞান ফিরতেও একটু বেশি সময় লাগবে। না না, তাড়াতাড়ি ওর জ্ঞান ফেরাতে হবে, কারণ ওর কাছে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে। আর সেই জন্যই তো এই সমস্ত ঘটেছে, ওরাই তো এই সমস্ত করেছে। স্যার, আই হোপ যে এতক্ষণে অভিজিৎ স্যার আর দয়া স্যার ওই বোমটাকে ডিফিউজ করেছে। স্যার। অভিজিৎ, দয়া কোথায়? দয়া কোথায়? স্যার, আমি আর দয়া ওই বোমটাকে নিয়ে শহরের বাইরে যাচ্ছিলাম। মনে হচ্ছে টায়ারে কিছু প্রবলেম আছে। আরে এই পেছনের টায়ারটা একটু চেক করো। দয়া আমাকে গাড়ি থেকে নিচে নামিয়ে দেয় আর নিজে চলে যায় সুইসাইড মিশনে। আর তুমি ওকে যেতে দিলে? আমাকে মিথ্যে কথা বলে নামিয়ে দিয়েছে। অভিজিৎ স্যার, এরকম বলবেন না। তার মানে কি দয়া স্যার আর কোনোদিনও ফিরবেন না? হ্যাঁ ফেডরিক, দয়ার কিচ্ছু হবে না।
কিচ্ছু হবে না ওর। ও একজন সিআইডি অফিসার, বুঝেছ? ওকে বাঁচানোর জন্য রাস্তা খুঁজে বের করব। আমরা রাস্তা খুঁজে বের করব। রাস্তা তো একটাই আছে স্যার, সময় থাকতে যদি ওই বোমটাকে ডিফিউজ করা যায় তাহলে। কিন্তু বমকে ডিফিউজ সেই লোকটাই করতে পারবে যে পাসওয়ার্ডটা দিয়েছে, আর ওদের সকলেই তো মারা গেছে। ধ্যাত তেরিকি, স্যার দয়া স্যার ফোনই তুলছেন না। বস সালুখে, সালুখে তুমি ঠিক আছো তো? হ্যাঁ, নিউক্লিয়ার বম। বোম? কি জানো, কি বলতে চাইছিলে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। বস পাসওয়ার্ড। পাসওয়ার্ড জানো তুমি? কি পাসওয়ার্ড? কি পাসওয়ার্ডটা তাড়াতাড়ি বলো। রেইনবো, রেইনবো, রেইনবো। অভিজিৎ স্যার, পাসওয়ার্ড রেইনবো। রিং হচ্ছে কিন্তু ফোন তুলছে না। আর এই দয়াটাও না, ওকে মেসেজ করে দেখো। অভিজিতের মেসেজ, কোড পাওয়া গেছে? হ্যাঁ অভিজিৎ, দয়া পাসওয়ার্ড পেয়ে গেছি। পাসওয়ার্ড হলো, এক মিনিট এক মিনিট। হ্যাঁ অভিজিৎ বলো, কি কোড? রেনবো। রেনবো? কিন্তু কিপ্যাডে অ্যালফাবেট নেই, নাম্বারস আছে। কিপ্যাডে অ্যালফাবেট নেই? ভাই এটা কি করে হতে পারে? আরে দেখো না, ওর মধ্যে কোথাও রয়েছে হয়তো। এ থেকে জেড পর্যন্ত 26টা অ্যালফাবেট আছে। যেমন এ এক হবে, তেমনি রেইনবোর আর আছে, আরে অন্য কিছু হবে। চটপট তাড়াতাড়ি বলে দাও ওকে। রেনবো, আমি নাম্বারগুলো বলছি, তুমি নাম্বারগুলো টাইপ করবে, ওকে? আরে টাইম নেই স্যার এটা হয় স্যার। দয়া দেখো, আমি নাম্বারগুলো দিচ্ছি, তুমি টাইপ করো। কোন নাম্বার? 18 এক মিনিট এক মিনিট এক মিনিট। হ্যাঁ বলো। 18 19 19 14 14 15 15 23। না অভিজিৎ, বোম ডিঅ্যাক্টিভেট হয়নি। দয়া, হতে পারে তুমি টাইপ করতে ভুল করেছো, আরেকবার ট্রাই করো। হ্যাঁ অভিজিৎ, ঠিক করেই টাইপ করছি, তাড়াতাড়ি বলো। 6 মিনিট 23 সেকেন্ড বাকি আছে। 18 19 19 14 29। আরে অভিজিৎ, কিচ্ছু হচ্ছে না ভাই। যদি যদি কিপ্যাডের বাটন টিপি তাহলে ওই মিউজিক হচ্ছে, মিউজিক। এই মিউজিক্যাল শব্দটা কিসের? তাহলে কি পাসওয়ার্ড মিউজিক্যাল নয় তো? রেনবো, রেনবো একটা মোবাইল টিউন না? দেখো তো। হ্যাঁ, টোন। তাড়াতাড়ি করো ভাই, সময় নেই। এক সেকেন্ড। এই যে স্যার। পেয়েছো? শোনাও শোনাও। দয়া এই টিউনটা শোনো, আর ওর মধ্যে টিউনটা পুট করার চেষ্টা করো। অভিজিৎ, এই মিউজিক তো এখানে কিপ্যাডে বাজছে। এই যে শোনো, এই 1 2 3 4 5 6, না এই 5 নম্বর পর্যন্ত একই মিউজিক বাজছে। তারপরে এই মিউজিক চেঞ্জ হচ্ছে। এই শোনো, 6 7 8 9। না না, দয়া সাবধানে। 5 পর্যন্ত টিউন আছে, তারপরে ড্রামের আওয়াজ আছে। 5 পর্যন্ত ওই টিউনটা আছে না, 1 2 3 4 5। তুমি এই নাম্বারগুলোর মধ্যেই ট্রাই করো। আরে ভাই, আমি কোনো মিউজিশিয়ান নাকি? আমি কিছু বুঝতে পারছি না এই মানে কি হচ্ছে। আরে দয়া, অপশনগুলো ট্রাই করো। 1 2 3 4 5 আছে, 5 4 3 2 1 করো। 1 3 5 5 4 3 2 1, যে কোনো কিছু র্যান্ডম করো। র্যান্ডম করছি তো ভাই। দয়া ট্রাই করো, কিছু একটা করো। স্যার চেষ্টা করছি, স্যার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই হচ্ছে না। হচ্ছে না অভিজিৎ স্যার, এটা হচ্ছে না স্যার। স্যার 40 সেকেন্ড বেঁচে আছে স্যার। চেষ্টা করো ভাই, আমরা রয়েছি তোমার সঙ্গে। মনে হচ্ছে সময় এসে গেছে। তোমার কিচ্ছু হবে না দয়া। দয়া তুমি এরকম বলো না প্লিজ, তোমায় করতেই হবে। ট্রাই করো দয়া, ট্রাই করো। আরে করছি তো ভাই, আমি আর কি করব।
স্যার সময় শেষ হয়ে গেছে স্যার। দয়া! বলেছিলাম না তুমিই পারবে। তার নাম? নিজেকেও অনেক বড় বিজনেসম্যান মনে করে, কিন্তু ড্রাগ ডিলিং করাই হলো ওর আসল কাজ। একবার যদিও শহরে ফিরে আসে, ব্যাস তারপরে ওর কাজ শেষ। নাম? নামে কি এসে যায়? গুলি মারবার ঠিক 1 ঘন্টা আগে তোমাকে বলে দেওয়া হবে যে কবে আর কোথায় গুলি চালাতে হবে। ট্রিগার কি করে টিপে দিলে? ওর যদি কিছু হয়ে যেত, মারা যেত তো? না দয়া, কিছুই হতো না। ওই বন্দুকটা হাতে নিয়ে আমি বুঝতে পেরেছিলাম ওই বন্দুকের মধ্যে কোনো গুলি ছিল না। অভিজিৎ, ওদের সাথে এমন ভাবে মিশে যাও যেন তোমাকে সন্দেহ না করতে পারে। এটাই হলো রাস্তা ওদের কাছে পৌঁছানোর। কিন্তু ওরা বড় ধরনের কিছু করে ফেলার আগে যদি আমরা ওদের আড্ডাতে পৌঁছে যাই ওদের গ্রেপ্তার করার জন্য। কিন্তু ওদের আড্ডায় পৌঁছাবো কি করে? তোমার চোখে তো পট্টি বাঁধা থাকে। চোখ বাঁধা ছিল, কিন্তু দয়া, ওদের আড্ডা থেকে বাড়ি পৌঁছানো পর্যন্ত আমি রাস্তাগুলো ভালো করে ফিল করেছি। আর যা কিছু আমার মনে হয়েছিল সব পেন ড্রাইভে রেকর্ড করেছি। এগুলো আমার জামা কাপড় আর জুতো। যদি এর থেকে কিছু সাহায্য পাওয়া যায় ওদের আড্ডায় পৌঁছানোর জন্য। স্যার, যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। যে কোনো সময় আমার কাছে ফোন আসতে পারে ওই ড্রাগ ডিলারকে মারার জন্য। আর আমি এই ধরনের কাজ করতে চাই না যার পারমিশন আইন আমাকে দেয় না। যতক্ষণ আইন না বলছে আমরা কাউকে মেরে ফেলতে পারি না, সে কোনো বড় অপরাধী হলেও। ভালো করে শুনুন, প্রায় 1.5 ঘন্টা লেগেছিল ওদের আড্ডা থেকে আমার বাড়িতে ফিরতে। গাড়ির স্পিড 60-এর উপরে যায়নি। 15 মিনিট গাড়ি ট্রাফিক জ্যামে আটকে ছিল। 10-15 আর ঠিক ওই সময় কাউকে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছিল। আর হ্যাঁ, যখন আমি আড্ডা থেকে বেরিয়েছিলাম তখন ওখানে কোনো মন্দিরে আরতি হচ্ছিল যা মাইকে বাজছিল। প্রায় সব মিলিয়ে 6টা সিগন্যালে গাড়ি দাঁড়িয়েছিল আর প্রায় 5টা ফ্লাইওভার ছিল। প্রত্যেকটা ফ্লাইওভার ক্রস করতে 40 থেকে 50 সেকেন্ড লেগেছিল। রেলওয়ে স্টেশন, একটা ফ্লাইওভারের নিচে রেলওয়ে স্টেশন ছিল যেখানে ট্রেনের অ্যানাউন্সমেন্ট হচ্ছিল। স্যার, হ্যাঁ বলো। এই দেখুন স্যার, এই দেখুন, অনিকেত কুমার স্যার। সিবিআই 2 দিন আগেই ওর সঙ্গে কথাবার্তা বলেছে। স্যার, দেশে অনেক জায়গায় ও ড্রাগসের ব্যবসা করে। এখন কোথায়? ফ্রেডি স্যার দেখছেন স্যার। স্যার, এটা প্যাডি, ধান। ও ধান, ওই যে তুমি অভিজিতের জামা থেকে যে সুতোটা এনেছিলে সেইটা একটা বস্তা সুতো, পাটের বস্তা। তাহলে ধান আর পাটের সুতো, তার মানে হচ্ছে এটা কোনো গোডাউন, কোনো একটা গোডাউনকে আস্তানা বানিয়েছিল ওরা। এমন একটা গোডাউন যেখানে সবজি বিক্রি হয় অথবা কোনো ধানের কল। স্যার, এই রুটটা নিয়েছে এরা। রুটটা সেই রকমই যেরকম অভিজিৎ স্যার বলেছে। আমার মনে হয় এটাই। গুড জব পুরবি। হ্যাঁ ডক্টর সালুকে, কি অভিজিৎকে আনাজের গুদামে রাখা হয়েছিল? অনিকেত আজকে সকালেই গ্রিস থেকে ফিরেছে, এখন অব্দি অফিসেও যায়নি। আচ্ছা, গ্যাং থেকে ফোন আসবে অভিজিতের কাছে, আসবে ফোন। হ্যালো, আপনার জন্য একটা সুখবর আছে অভিজিৎ স্যার। যে সময়ের আপনি অপেক্ষা করছিলেন সেটা এসে গেছে। আজকের এই শুভ দিনে এক অপরাধী শাস্তি পাবে। ঠিক 1.5 ঘন্টা পরে একটা কালো রঙের গাড়ি আসবে আপনার কাছে, আর বলে দেওয়া হবে আপনি কার ওপর আর কখন গুলি চালাবেন।
হ্যাঁ, কিন্তু রাইফেল কোনটা? তাতে কি যায় আসে রাইফেল কোনটা? আপনাকে তো সিআইডি ট্রেনিং এ সব ধরনের ট্রেনিং দেওয়া হয়েছে, তাই না? হ্যাঁ, আমাকে সব ধরনের ট্রেনিং দেওয়া হয়েছে, কিন্তু আমার কাছে একটাই চান্স গুলি চালানোর। যদি আমি জানতে পারি বন্দুকটা কোন ধরনের, তো একটু সহজ হবে। RS 451। ওকে, RS 451। এটা কি বলছেন আপনি? আমার মৃত্যুর ভয় রয়েছে? তাহলে আমি যাবোই না কোথাও, ঘরের মধ্যেই লুকিয়ে বসে থাকবো আমি। সমস্ত মিটিং ক্যান্সেল। অনিকেত, বাড়িতে লুকিয়ে থাকলে কোনো লাভ হবে না। ওরা প্ল্যান করে বসে আছে তোমাকে মারার জন্য। ওরা তোমাকে মেরেই ফেলবে। আপনারা কিছু করুন না, আপনারা সিআইডির লোক, বাঁচান আমাকে। বাঁচাবো আমরা তোমাকে। আর এবার গুলি আমাদের অফিসার তোমাকে করবে। তোমার জামার ভেতরে একটা বুলেট প্রুফ জ্যাকেট থাকবে আর কিছু রক্তের প্যাকেট। কিন্তু স্যার, লক্ষ্য এদিক ওদিক হয়ে গেলে, যদি গুলি মাথায় লেগে যেত? কিচ্ছু হবে না, কারণ গুলিটাও নকল থাকবে। আর হ্যাঁ, তুমি তোমার কর্মফল ভোগ করবে। তোমাকে শো করে ওই মাস্টার মাইন্ডকে আমরা আগে ধরবো। এবারে বলো, মিটিং এর জন্য কোথায় যাচ্ছিলে তুমি? পরের মিটিং 1 ঘন্টার মধ্যেই হবে। এই মলের বাইরে একটা লঞ্চে হবে। মলের বাইরে? হ্যালো, আমার মনে হচ্ছে মিশনটা ক্যান্সেল করতে হবে। কিন্তু কেন? বালা বেঁচে আছে। খুব বড় বিশ্বাসঘাতকতা হয়েছে আমাদের সাথে। অভিজিতের হাতে কেউ খুন হয়নি। প্ল্যান ক্যান্সেল করব না আমরা। সিআইডি আর অভিজিৎকে এই বিশ্বাসঘাতকতার চরম মূল্য চোকাতে হবে। এখানে ওই লোকটা আসতে চলেছে। কিন্তু ওই লোকটা কে? অপেক্ষা কর, জানতেই পারবি। চল তোকে ওই জায়গাটা দেখাই, যেখান থেকে তোকে গুলি চালাতে হবে ওর উপর। গোডাউন তো একদম খালি, কেউ নেই এখানে। হ্যাঁ স্যার, এটা তো সেই গুদাম নয় যেটা আমরা খুঁজছি। ও দাদা ভাই, কে আপনারা? কি চাই? তুমি এখানে কাজ করো? ইয়েস। এই গোডাউন কেউ ব্যবহার করছিল কি? না তো,
গত 2 বছর ধরে বন্ধ পড়ে আছে। এই গোডাউনটা আমার বস বিক্রি করতে চায়, তা আপনি কি কিনবেন? যদি এটা ওই গোডাউন না হয় তাহলে কোন গোডাউনটা? হ্যালো। অভিনন্দন অভিজিৎ, তোমার সাফল্যের জন্য। অনিকেত ইজ ফিনিশড। এবার দেখা করে অভিনন্দন জানাবো তোমাকে। ঠিক আছে, আসছি আমি। পঙ্কজ, ধরো, ছাড়বে না ওকে। ও নো স্যার। কি হয়েছে? স্যার আমি একটা ভুল করে ফেলেছি। ওই তিলকনগরের গুদামটা মিস করেছি। স্যার এই দেখুন স্যার, ওখানেও একটা মন্দির আছে, শ্মশান আছে, ফ্লাইওভার আছে আর রেলওয়ে ট্র্যাক। আচ্ছা, ওই গোডাউনটা না তো? কত দূর এখান থেকে? স্যার ট্রাফিক জ্যাম নিয়ে 40-45 মিনিট লাগবে। স্যার, অপরাধীরা জানতো আমাদের প্ল্যানটা। অভিজিৎ স্যারের নকল গুলি চালাবার কথা। অভিজিতের সামনে বিপদ, দয়াকে ফোন করতে হবে। দয়া, দেখো অনিকেতকে কেউ গুলি করেছে, আসল গুলি। হ্যাঁ, অভিজিতের সামনে বিপদ। ওদের আড্ডা জানতে পেরেছো? না স্যার, খুঁজছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি দয়া, আমাদের হাতে টাইম নেই। অনেক অনেক অভিনন্দন তোমাকে। ওয়েল ডান। অনিকেতের মৃত্যুর খবর প্রত্যেকটা নিউজ চ্যানেলে দেখাচ্ছে, আর এখন তুমি আমাদের বিশ্বাস জিতে নিয়েছো। এই জন্য এখন অন্ধকার থেকে আলোতে এসে তোমার সাথে নিজেদের পরিচয় করাবো। এই মন্দিরটা। আমাদের প্যানেলিস্ট হলেন এক্স আইবি অফিসার সঞ্জিত স্যার, আর এক্স জাজ মিসেস মন্দিরা, এক্স আর্মি অফিসার মিস্টার রণবীর। ও, তো আপনারা? হ্যাঁ, আমরা। কেন চমকে গেলেন নাকি আমাদের দেখে? ভুলে গেলেন সেই দিনটা যখন শুধু আমি সমর্থন করেছিলাম আপনাকে? এই হচ্ছে রেলওয়ে স্টেশন। অভিজিৎ, আমাদের সবাইকার লক্ষ্য এক, অন্যায় সাফ করা। কিন্তু আপনাদের চতুর্থ সঙ্গী, ওনার কি হয়েছে? উনি কেন সামনে আসছেন না? আমি সামনে আসবো না, কারণ তুমি একজন বিশ্বাসঘাতক। বালা বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছে, কারণ এই সব কিছু সিআইডির প্ল্যান মাফিক কাজ ছিল আমাদের ফাঁসানোর জন্য। আর এই হচ্ছে শ্মশান ঘাট। আর অনিকেত?
সেও নিশ্চয়ই জীবিত আছে। নিশ্চয়ই এই অভিজিৎ ওকে নকল গুলি মেরেছে। অভিজিৎ, এই বেইমানির জন্য একটাই সাজা, শুধু মৃত্যু, শুধুই মৃত্যু। তুমি আর বালা দুজনেই মরবে, দুজনেই। আর তোকে আমরা মারবো না, তোকে এ মারবে। আমি কেন? কেননা একজন বাহাদুর এবং সৎ ইন্সপেক্টরকে মারা আমাদের নীতির বিরুদ্ধে। চল, তুই মার, নইলে আমরা তোকে মারবো। ও তো আপনারা এমনিই মারবেন। না, আমরা তোমাকে আর একটা সুযোগ দেব। চালাও গুলি। নেবালা, পিস্তল নে। এই নে। কেউ পালাবে না, চল। আমি আপনাদের হোস্ট অভয় কুমার। আমরা যা করেছি তাতে আমাদের কোনো আফসোস নেই। আমরা তো দেশের জন্য কিছু করতে চেয়েছিলাম, যেরকম আপনারা করে থাকেন। দেশের জন্য কিছু করা তো গর্বের বিষয়, কিন্তু তোমরা যে পথ বেছে নিয়েছো সেটা ভুল পথ, আইনের বিরুদ্ধে। তাহলে আইনি বা কোথায় 100% পারফেক্ট? এটা তো সেই আইনি যেটা থাকা সত্ত্বেও এত অপরাধী সমাজে মুক্ত হয়ে ঘুরছে। ওই অনিকেতকেও আপনি বাঁচিয়ে নিয়েছেন, তাই না? হ্যাঁ, অনিকেতকে আমরাই বাঁচিয়েছি, শুধু গুলি থেকে, আইন থেকে নয়, বুঝেছেন? আর যদি পারফেকশনের কথাই বলেন তো 100% পারফেক্ট কিছুই হয় না, সেটা করতে হয়। আপনাদের এই চিন্তা ভাবনা কি পারফেক্ট? এর কোন গ্যারেন্টি আছে যে এই সব কিছু করার সময় তোমরা শুধু অপরাধীদেরই মেরেছ, নির্দোষ কাউকে নয়? আর সেই আদালতের কাছে নিজের অভিযোগ জানিও, সেই আদালতকে যাকে তোমরা অশ্রদ্ধা করতে, আর সেই আদালতই তোমাদেরকে সংশোধন করবে। তারপরেই তোমরা বুঝবে যে দেশের আইনের মর্যাদা কিভাবে দিতে হয়। কেসটা খুবই জটিল ছিল স্যার। হ্যাঁ, আবার অপরাধীও ধরা পড়েছে। আরো একটা কেস ক্লোজ। তোমরা কি বাড়ি যাবে না নাকি? কিন্তু এখনো একজন অপরাধীকে ধরতে বাকি আছে। কি দয়া? হ্যালো সিআইডি। কে আপনারা? কি চাই এখানে? আমি বিক্রম, ক্রাইম টিম থেকে। আমাকে এখানকার তল্লাশি নিতে হবে। এই হলো সার্চ ওয়ারেন্ট। তল্লাশি? আমাদের আপনাদেরকে অনুরোধ যে আপনারা সবাই আমাদের সাথে কমপ্লিটলি কোঅপারেট করতে থাকবেন। এটা কি আমরা জানতে পারি যে তল্লাশি কেন নেওয়া হবে? দমনের ফাঁসির কেসে আপনাদের সবার এগেনস্টে কমপ্লেন্ট আছে যে আপনারা সবাই এভিডেন্স নষ্ট করতে চেয়েছিলেন। তল্লাশি শুরু করো। আপনাদের সবার ফোন রেকর্ড চেক করা হচ্ছে, আর আপনাদের সবার উপরে কড়া নজর থাকবে। আর হ্যাঁ, আপনাদের সবার সাথে একা একা প্রশ্ন উত্তরও করা হবে। আমার আপনাদের ব্যক্তিগত পরামর্শ হলো, যাই বলবেন একদম সত্যি বলবেন। এটাই সিআইডির ভবিষ্যৎ তৈরি করবে। এই, আমরা সিআইডির কোনো গ্যাসের বেলুন নয়। আর তুমি কে আমাদের ফিউচার ঠিক করার? হ্যাঁ, সিআইডির অস্তিত্ব সত্যের উপরে দাঁড়িয়ে রয়েছে, মিথ্যের উপরে নয়। হ্যাঁ, আমি জানি আপনারা সিআইডির লোক, জানি আমি। কিন্তু আপনারা যেই হন, আইনের ওপরে কিন্তু নয়। আর এখন সময় চলে এসেছে আপনাদের আইনটা মনে করা দরকার। হ্যাঁ, সেটা আমরা জানি যে আইনের ঊর্ধ্বে আমরা নই, আর আমরা আইনের সুরক্ষা করি, আইনের রক্ষাকর্তা আমরা সিআইডি। আর গর্ব করে আমরা বলি
আমরা সিআইডি অফিসার, আর আমাদের প্রতিটা রক্তের বিন্দু, প্রত্যেকটা ফোঁটা সিআইডি দেশের জন্য সমর্পণ করছে।